পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে হবে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সুন্দর বাংলাদেশ গড়তে চাইলেন নতুন প্রজন্মের সহযোগিতায়। তোমরা যে পড়ালেখা করতে চাইবে সরকার থেকে আমরা তার ব্যবস্থা করব যাতে সে ভালো করে পড়ালেখা করতে পারে। তোমরা যে গান গাইতে চাইবে, যে ছবি আঁকতে চাইবে, যে খেলাধুলা করতে চাইবে, আমরা সব রকম তোমাদেরকে সহযোগিতা করার সর্বোচ্চ চেষ্টা করবে সরকার। স্বাস্থ্য খাতে বরাদ্দের সিংহভাগই ব্যয় হয় অপরিকল্পিত অবকাঠামো নির্মাণে। 200-র বেশি ভবন অব্যবহৃত পড়ে থাকলেও সেবা বঞ্চিত সাধারণ মানুষ। ফিগারের মুজার বাচ্চাদের হইতে গেলে অনেক দূরে যেতে হয়, কষ্ট হয়, সবাই তো মারাও যায়। এটার যে দায়িত্ব সে যদি মনে করেন এখন ঠিক করে দেয় তাহলে মানুষের উপকার। তরুণীর সাথে অশুভ সম্পর্কের খবর গোপন রাখতে চেয়েছিলেন এমপি গাজী নজরুল। চাকরির সাথে লোভ দেখিয়েছিলেন কোটিপতি বানানোর দাবি সাবেক ড্রাইভারের। এমপি নিজেই বলে যে আমার একটা রুম ভাড়া করে দাও, ভাড়া তোমার নামে নিবা, কিন্তু আমি ভাড়া দেব। তো আমি একদিনের জন্য একটা রুম ভাড়া করি, জাস্ট প্রমাণের জন্য। সিলেটে বিদ্যুৎ বিল নিয়ে জনমনে তীব্র অসন্তোষ। স্বাভাবিকের চেয়েও বিল এসেছে কয়েক গুণ। অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সুযোগ নেই দাবি বিদ্যুৎ বিভাগের। বিদ্যুতের ব্যবহার একই ছিল, কিন্তু আমাদের ওই যে টাকাটা বেশি লেগেছে। আমার স্বাভাবিক যে জীবনযাত্রা সেটি আমি করেছি, কিন্তু আমাকে বিল দিতে হয়েছে গত মাসের থেকে এ মাসে প্রায় ডাবলের কাছাকাছি। কোনো অবস্থাতেই বাড়ার কোনো সুযোগ নেই। আমাদের যদি কারো কোনো বিল নিয়ে আপত্তি থাকে আমাদের সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করলে তারা চেক করে আপনাকে ইনশিওর করবে। খাগড়াছড়িতে আশ্রয়ণ প্রকল্পের বেহাল দশা, নেই পানি, বিদ্যুৎ সহ কোনো মৌলিক সুবিধা। মানবেতর জীবনযাপন করছেন বসবাসকারীরা। একটা গাড়ি আসতে পারে না, একটু রুগী হইলে তো একটু যাওয়ার মতো রাস্তা নেই, মোটরটা আসলে কাটতেছে। মোটর এখানে 3টা যাওয়ার কথা ছিল, তো একটা চালু আর 2টাই নষ্ট। বৃষ্টি হইলেই মানে যে আটা চলা করা যায় না, খুব একটা কষ্টের মধ্যে আছি আমরা। মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে ইরানের সাথে বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে জানালেন ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ থেকে বেরিয়ে যাওয়ার পথ খুঁজছে যুক্তরাষ্ট্র, বলছে তেহরান। দর্শক আমন্ত্রণ যমুনা নিউজে, সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। সুন্দর দেশ করতে নতুন প্রজন্মের কাছে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন কুড়ির স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রত্যাশা করেন দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও নতুন প্রজন্ম গৌরব অর্জন করবে। এ সময় শিশুদের প্রকৃতির প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানান সরকার প্রধান। শহরের কোলাহলের মাঝে শ্রাবণের বিকেল, আর্মি স্টেডিয়াম পরিণত হয় শিশু কিশোরদের উৎসবের মঞ্চে। বর্ণিল ক্রীড়া নৈপুণ্যে নিজ জেলাকে জয়ী করতে কি আপ্রাণ চেষ্টা স্কুল পড়ুয়া এক ঝাঁক শিশু কিশোরের। মুহুমু করতালিতে সহপাঠীদের জন্য উৎসাহের ঢেউ তৈরি হয় গ্যালারি জুড়ে। দেশ জুড়ে ক্রীড়া প্রতিভার বিকাশ ও খেলাধুলাকে অর্থনীতির খাত হিসেবে তৈরি করতে নতুন করে স্পোর্টস চালু করে বিএনপি সরকার। 2 মে সিলেট থেকে শুরু হওয়া এই কর্মসূচির সমাপনী হয় সোমবার। স্টেডিয়ামে বসে খেলা উপভোগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফুটবল, ক্রিকেট, দাবাসহ 8টি বিভাগে জয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। বক্তব্যে 10 থেকে 14 বছর বয়সী এই কচিকাচাদের নতুন বাংলাদেশ গড়ার কারিগর হওয়ার পরামর্শ দেন সরকার প্রধান। জানান স্বপ্নবাজদের পাশে থাকবে তাঁর সরকার। তোমরা যে পড়ালেখা করতে চাইবে সরকার থেকে আমরা তার ব্যবস্থা করব যাতে সে ভালো করে পড়ালেখা করতে পারে। তোমরা যে গান গাইতে চাইবে, যে ছবি আঁকতে চাইবে, যে খেলাধুলা করতে চাইবে, আমরা সব রকম তোমাদেরকে সহযোগিতা করার সর্বোচ্চ চেষ্টা করবে সরকার। কিন্তু তোমাদেরকে সঠিকভাবে তোমাদেরকে গড়ে তুলতে হবে। তোমাদের দিকে বাংলাদেশের ভবিষ্যৎ তাকিয়ে আছে।
বাংলাদেশ তোমাদের দিকে তাকিয়ে আছে। তোমরা যদি নিজেদেরকে গড়ে তুলতে পারো, আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারবো। এ সময় শিশুদের প্রাণ প্রকৃতির প্রতি যত্নশীল ও স্কুল থেকে বাড়ির আঙিনা পরিষ্কার রাখতে দায়িত্ব নেয়ার আহ্বান জানান তিনি। প্রতি বছর চেষ্টা করবে তোমার বাড়ির আশেপাশে হোক, তোমার স্কুলের আশেপাশে হোক, অথবা যেখানে তুমি সুবিধা মনে করো সেইখানে একটি করে প্রতি বছর গাছ লাগাতে হবে। গাছ যদি আমরা লাগাতে পারি, আমাদের পরিবেশটা সুন্দর হবে। আমাদের আশেপাশে যত কুকুর, বিড়াল, হাঁস, মুরগি, গরু, ছাগল, যত রকম পশু পাখি আছে, আমরা চেষ্টা করব এইগুলো আমাদের দেশের সম্পদ। আমরা চেষ্টা করব এই যে প্রকৃতির আল্লাহ দেওয়া বিভিন্ন জীবজন্তু, পশু পাখি, এদের যত্ন নেওয়ার আমরা চেষ্টা করব। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা বা সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিশুদের যুক্ত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। এর আগে স্টেডিয়ামে এসে গ্যালারির কাছে ছুটে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে কাছে পেয়ে উল্লাসিত হয়ে ওঠে স্কুল শিক্ষার্থীরা। পুরো গ্যালারি ঘুরে দেখেন প্রধানমন্ত্রী, কথা বলেন শিক্ষার্থীদের সাথে। 2 দশক বন্ধ থাকার পর 2025 সালে আবারও চালু করা হয় নতুন করে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর নতুন করে ইভেন্টের সঙ্গে যুক্ত করা হয় স্পোর্টস। এই উচ্ছ্বাস, এই আনন্দ বলে দিচ্ছে এই ইভেন্ট কতটা কার্যকর হয়েছে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। একে তো বাজেটে স্বাস্থ্য বরাদ্দ কম, তার উপর বরাদ্দকৃত বাজেটের বড় অংশ চলে যায় অপরিকল্পিত অবকাঠামো নির্মাণে। সেবায় যতটা বরাদ্দ থাকে তারও যত সামান্যই পাচ্ছেন সরকারি হাসপাতালের রোগীরা। অতিরিক্ত চাপকে কারণ হিসেবে দেখানো হলেও অনিয়ম, দুর্নীতিকে দায়ী করেন খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। স্বাস্থ্য খাতের সেবার পরিধি সন্তোষজনক করতে সবার আগে নজরদারি, জবাবদিহিতা ও বাজেটের পরিকল্পিত ব্যবহারের পরামর্শ তাদের। নাহিদ হোসেনের ক্যামেরায় রাসেল আহমেদের রিপোর্ট। নতুন অতিথি, বয়স মাত্র 3 দিন, এখনো নাম রাখা হয়নি। সুরাইয়া আক্তারের ছেলে হিসেবেই পরিচিত। তাকে পৃথিবীর আলো দেখাতে সুরাইয়ায় এক সরকারি হাসপাতালে ছিলেন 3 দিন। বেড ভাড়া সহ হাসপাতালে জমা দিয়েছেন 8,500 টাকা। আর বাইরে থেকে ওষুধ, পরীক্ষা বাবদ খরচ হয়েছে আরও 15,000 টাকা। না, বেড ভাড়া তো নাই, আমাদের ওটির বিল লাগছে 5-7 হাজার টাকার মতো, এরকমই। আর ওষুধপাতি লাগছে নিজেদের। বেড ফ্রি বেডে না, আমাদের তো বললাম না 30 থেকে 35 হাজার টাকা হতে পারে টোটাল। রোগীর জন্য সব ঔষধ ফ্রিতে দেওয়ার বাজেট নেই রাষ্ট্রের। আবার রোগীর অনুপাতে চিকিৎসকও নেই। পাশ করা চিকিৎসক থাকলেও নতুন পদ সৃষ্টি হয়নি অর্থের অভাবে। প্রশ্ন হচ্ছে, স্বাস্থ্য বাজেটের উপযুক্ত ব্যবহার হচ্ছে কি? আমরা হসপিটাল তৈরি করছি, হসপিটাল এক্সপানশন হচ্ছে, নতুন মেডিকেল কলেজ হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে এটা চালানোর জন্য যে হিউম্যান রিসোর্স লাগবে সেটা যেহেতু সাথে সাথে হয় না, 2-5 বছরে হয় না, তাহলে জনগণ দেখা যাচ্ছে যে এখান থেকে বেনিফিট কিন্তু পাচ্ছে না। সেবা খাতের বাইরে স্বাস্থ্যের মোট বাজেটের বড় অংশই অবকাঠামো উন্নয়নে ব্যয় হয়। প্রতিবারই সেবা বৃদ্ধির চেয়ে নতুন নতুন ভবন নির্মাণে আগ্রহী হন কর্তা ব্যক্তিরা। অথচ জনবল না থাকায় সেসব যুক্ত হয় কেবলই অপচয়ের খাতায়। এই হাসপাতালের কথাই ধরা যাক। 2006 সালে ধামরাইয়ের কৃষ্ণনগর গ্রামে করা হয় 20 শয্যার এই হাসপাতাল। এরপর পার হয়েছে 20 বছর, কিন্তু হাসপাতাল আর চালু হয়নি। আগাছা আর ঘাসের আধিপত্য দেখে বোঝা যায় কারোর নজরও পড়েনি এদিকে। আমরা ফাঁকে যাই, ঢাকা যাই, ফার্মঘাট যাই। সিজারের মুজারের বাচ্চাদের হইতে গেলে অনেক দূরে যেতে হয়, কষ্ট হয়, সময়তে মারাও যায়, আবার সময়তে অনেক তাড়াতাড়ি করে যাইতে পারি না রাত করে। ভালো হইলে আমাকে অল্প তাড়াতাড়ি আইসা আপাতত কিছু চেষ্টা নিতে পারতাম আমরা। তারপরে আমার যাওয়া লাগে ধামরা, ইসলামপুর, নারিমা, সাভার। একই সময়ে বিএনপির শেষ বছরে কেরানীগঞ্জের কোন্ডা গ্রামে 20 শয্যার এই হাসপাতাল নির্মাণ করে তৎকালীন বিএনপি জোট সরকার। উদ্বোধন করেন তখনকার স্বাস্থ্যমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। এর অবস্থাও একই রকম। রোগী ভর্তি দূরে থাক, কোনোদিন ব্যবহারই হয়নি ভবনটি। জনমানবহীন অভয়ারণ্য পেয়ে অপরাধের চারণভূমি হয়েছে ভবনগুলো। এখানে যেমন হিরঞ্চি গাঞ্জা গুঞ্জা খায়, কে বলবো গার্জিয়ান কাটে, এটার যে দায়িত্ব সে যদি মনে করেন এখন ঠিক করে দেয় তাহলে মানুষের উপকার হয়। রাত হলে নাকি ভূত থাকে, এই শুনি আমরা, যে সত্যি যে হাসপাতালে নাকি শয়তান টয়তানগুলো থাকে। সুবিধা হয় অনেক, মনে করেন মানুষ ওষুধ পানি পায়, সরকারি কম দামে পায়, কিংবা পয়সা করি লাগে না।
দেখে মনে হতে পারে শত বছরের পুরনো কোনো জরাজীর্ণ ভবন এটি, কিন্তু আসলে ২০ বছর আগে ভবনটি নির্মাণ করা হয়েছিল হাসপাতালের জন্য। এরপর থেকে আর কখনোই ভবনটি ব্যবহৃত হয়নি। সরকার বদলায় কিন্তু ব্যয়ের ধরন পাল্টায় না। আওয়ামী লীগ সরকারের দ্বিতীয় মেয়াদে 2020-21 সালে মানিকগঞ্জ সদরে জনস্বাস্থ্য প্রশিক্ষণ ইনস্টিটিউট উদ্বোধন করা হয়, কিন্তু জনবল নিয়োগ না হওয়ায় পুরোদমে চালু করা যায়নি প্রশিক্ষণ কেন্দ্রটি। এর কিছুটা দূরে একই আমলে ৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি মানিকগঞ্জ। জনবলের ব্যবস্থা হয়নি এখানেও, অথচ শিক্ষার্থী ভর্তি করা হয়েছে অ্যাটাচমেন্টে থাকা অধ্যক্ষের অধীনে। ফলাফল যা হবার তাই, ক্লাস নেই, ল্যাব নেই, কিন্তু কোর্সের মেয়াদ পার হচ্ছে। আমরা মেডিকেল টেকনোলজিস্ট, আমরা হাতে কলমে শিখবো, কিন্তু আমরা কোনো কিছু পারছি না, কারণ আমাদের দুটো ল্যাব নেই। রেডিওগ্রাফির ল্যাবে কোনো যন্ত্রপাতি নেই। কোড না থাকার কারণে আমাদের ইনস্টিটিউটে এই টিচার নাই। টিচার না হওয়ার কারণে আমরা ক্লাস করতে পারতেছি না। একই সময়ে সাটুরিয়ায় 22 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করেছিলেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল। এই প্রতিষ্ঠানের অবস্থাও একই রকম। প্রয়োজনীয় সব ভবনই করা হয়েছে, অথচ সেখানে কাজ করার কোনো লোকবল নেই। একটা প্রতিষ্ঠান রান করার জন্য শুধু স্থাপনা না, মানুষ লাগবে, জনবল লাগবে, যে ম্যান বিহাইন্ড দ্য মেশিন। মেশিন তো আমরা বানিয়ে রাখছি, কিন্তু এটার পিছনে আমাদের ম্যান নাই। এটাই হচ্ছে আমাদের মূল সমস্যাটা। মন্ত্রণালয়ে যখন পদ সৃজন হবে তখন আমরা বলতে পারবো যে কতগুলো শূন্য পদ আছে, বর্তমানে কতজন কর্মরত আছে এবং কতজন আরো নিয়োগ দেওয়া যাবে। একদিকে রাষ্ট্রের কোষাগারের অপব্যবহার, অন্যদিকে চিকিৎসার জন্য মানুষের হাহাকার। এই যেমন মুক্তিযোদ্ধা ওসমান গনি, বয়স 70 পার হয়েছে, রোগবালাই লেগেই থাকে। বাড়ির কাছের এই হাসপাতাল ভবনের পাশ দিয়েই চিকিৎসার জন্য যেতে হয় 15 কিলোমিটার দূরে। ওই যে হেপাত যাই, ওই যে জুলাই যাত্রাবাড়ি যাই, এইটা দেন, এইটা ই করলে এই জায়গাটি রয়ে যাবে। যেদিন ওইটা উদ্বোধন হবে সেদিন তো সার্ভিস উদ্বোধন হবে, সেদিন পেশেন্ট ওখানে সেবা নিবে, সেবা নিচ্ছে। সেটাই আমাদের এই হেলথ মিনিস্টার হোক, প্রধানমন্ত্রী হোক, যেই যে সেই সার্ভিস উদ্বোধন করবে। কিন্তু আমাদের কালচারে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা বিল্ডিং পিথা কেটে উদ্বোধন করি। তাদের মতে কেবল বাজেটে স্বাস্থ্যের বরাদ্দ বৃদ্ধি নয়, দরকার অর্থের পরিকল্পিত ব্যবহার। সারা দেশে এমন প্রায় 200-র বেশি প্রতিষ্ঠান বা ভবন গড়ে তোলা হয়েছে যেখানে কোনো সেবা দেওয়া হয় না। আর তাই প্রতি বছর বাজেট এলে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মধ্যে দুশ্চিন্তা জাগে, সে বাজেট কেবল অবকাঠামো খাতেই ব্যবহৃত হবে নাকি সাধারণ মানুষেরও কাজে আসবে। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ধামরাই। জামালপুর জেনারেল হাসপাতালে প্রায় 1 যুগ আগে কোটি টাকা ব্যয়ে স্থাপন করা হয়েছিল অত্যাধুনিক ইন্টেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউ। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে যেখানে থাকার কথা ছিল ভেন্টিলেটর, মনিটর ও বিশেষজ্ঞ চিকিৎসা, সেই ইউনিটটি আজও তালাবদ্ধ। প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল না থাকায় কখনোই চালু করা যায়নি আইসিইউটি, অথচ দীর্ঘদিন অচল থাকায় বিকল হয়ে গেছে মূল্যবান যন্ত্রপাতিও। ফলে সংকটাপন্ন রোগীদের বাধ্য হয়ে পাঠানো হচ্ছে ময়মনসিংহ ও ঢাকায়। পেরিয়েছে প্রায় 1 যুগ, তবে মানুষের জীবন বাঁচানোর জন্য নির্মিত কোটি টাকার এই ইউনিট যেন নীরব এক স্মৃতিচিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে। 2015 সালের 31 জানুয়ারি জামালপুর জেনারেল হাসপাতালের আইসিইউ ইউনিটের উদ্বোধন করেন তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী। অথচ সাজানো গোছানো এই আইসিইউ ইউনিটটি এখনও ব্যবহার করা হয়নি একদিনের জন্যও। দীর্ঘদিন অচল পড়ে থাকায় বিকল হয়ে গেছে প্রায় সব মূল্যবান যন্ত্রপাতি। হাম, রুবেলা সহ বিভিন্ন জটিল রোগের প্রকোপের এই সময়ে সরকারি হাসপাতালে আইসিইউ সেবা হয়ে উঠেছে অত্যন্ত জরুরি। অন্য অন্য হাসপাতালেও আইসিইউ আছে, জামালপুর আইসিইউ এর এটা চালু করা হয়েছে আর কি, দেওয়া হয়েছে কিন্তু চালু হয় নাই। আমরা গরিব মানুষ, আমরা রোগী নিয়ে আসলে কালকে ময়মনসিংহ যান, সিরাজু গেলে কালকে ময়মনসিংহ যান, ময়মনসিংহ যান, এই ক্ষমতা আঙ্গরে নাই। মানুষের অনেক ভোগান্তি হয়, 2-1 দিন আইসা থাকতে পারে না, রিলিজ করে দেয়, এমনকি উগি মারাও যায়। যদি আমরা উপকার নাই হয় তাহলে এটা দিয়ে লাভটা কি? এই জন্য আমাদের দাবি হলো যেন সরকার এটা পদক্ষেপ গ্রহণ করে। ইউনিটটি চালুর দাবিতে স্থানীয়ভাবে মানববন্ধন সহ নানা কর্মসূচিও পালিত হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগ থেকে স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ে একাধিক চিঠি পাঠানো হলেও মেলেনি কোনো কার্যকর উদ্যোগ।
তাই দ্রুত আইসিইউ চালুর জন্য সরকারের হস্তক্ষেপ দাবি করছেন সচেতন নাগরিকরা। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি যে তারা একাধিকবার ডিজি হেলথ মন্ত্রণালয় বারবার লেখার পরেও সাড়া দেয় নাই। জামালপুর জেলার কথা বিবেচনা রেখে আইসিইউ বিভাগটি নতুন করে চালু করা যায় কিনা সে বিষয়ে আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি। হাসপাতাল কর্তৃপক্ষ ও স্বাস্থ্য বিভাগ বলছে প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক, প্রশিক্ষিত জনবল ও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে আইসিইউ ইউনিটটি চালু করা সম্ভব হয়নি। তৎকালীন সময়ের জন্য প্রয়োজনীয় জনবল বা অন্যান্য যন্ত্রপাতির জন্য চালু করা হয়তো সম্ভব হয়নি। আমি এই চেয়ারে আসার পরবর্তীতে এই দুটি আইসিইউ বেডকে চালু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ ব্যবস্থা গ্রহণ করার জন্য আবার অধিদপ্তর এবং মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি। আমরা বরাবরই সবসময় অধিদপ্তরে চিঠি লেখালেখি করেছি এবং আমরা আলোচনাও করেছি, কিন্তু আমরা এটা চালু করতে পারিনি এবং এটি চালুর জন্য যে প্রয়োজনীয় জনবল সেটিও অপ্রতুল। আমরা চেষ্টা করছি আগামীতে এটা কিভাবে চালু করা যায়। জামালপুরের ৭ উপজেলা এবং কুড়িগ্রামের রৌমারী ও রাজীবপুর উপজেলার প্রায় ৩০ লাখ মানুষের চিকিৎসা সেবার প্রধান ভরসা এই হাসপাতাল। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। অসম সম্পর্ক গোপন রাখতে নানা প্রলোভন দেখিয়েছিলেন সাতক্ষীরা ৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম। যমুনার মুখোমুখি হয়ে এমন দাবি করেছেন জামায়াত থেকে বহিষ্কৃত এই নেতার সাবেক ড্রাইভার ও ভুক্তভোগী তরুণীর মামা ওবায়দুর রহমান। জানান, চাকরির লোভ ও কোটিপতি বানানোর টোপ দিয়ে বশ করা হয়েছিল মেয়েটির পরিবারকে। দাবি করেন, এমপি নজরুল সম্পর্কের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছিলেন আল্লাহ শিরক ছাড়া অন্য গুনাহ মাফ করবেন। আরও জানাচ্ছেন সহকর্মী তাজনুর ইসলাম। কিভাবে সামাজিক মাধ্যমে এলো এমপি গাজী নজরুলের ভিডিও? কে বা কারা ধারণ করেছিল ভাইরাল হওয়া ভিডিওগুলো? কেন করেছিল? এসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনমনে। এসবের মাঝে বেশ কয়েকদিনের চেষ্টার পর আমরা মুখোমুখি হতে পেরেছি জামায়াত থেকে বহিষ্কার হওয়া এমপি নজরুলের সেই ড্রাইভার ওবায়দুরের। তার বিরুদ্ধেই তোলা হয়েছিল অভিযোগ। মাসুমের আপন খালু হলো এই এমপি গাজী নজরুল ইসলাম। মাসুমের মানে আমার বোনের জামাইয়ের আপন খালু, মানে আমার বোনের আপন খালু শ্বশুর। ওবায়দুর অকপটে স্বীকার করলেন তিনি ভিডিও ধারণের ব্যবস্থা করেন এমপিকে ফাঁদে ফেলে। কারণ গাজী নজরুল মেয়েটিকে সংসদে চাকরি দেয়া আর তার বাবাকে কোটিপতি বানানোর স্বপ্ন দেখিয়ে অন্যায় কাজ করে যাচ্ছিলেন দিনের পর দিন। এমপি নিজেই বলে যে আমার একটা রুম ভাড়া করে দাও, ভাড়া তোমার নামে নিবা, কিন্তু আমি ভাড়া দিব। তো আমি একদিনের জন্য একটা রুম ভাড়া করি, জাস্ট প্রমাণের জন্য। তো সব কিছু ঠিক করে ওই রুমের মধ্যে একটা ডিভাইস আমি লাগাই, বা আমার তো স্মার্টফোন নাই, ওই ডিভাইসটা স্মার্টফোনের থেকে নিয়ন্ত্রণ করতে হয়। তো এটার জন্য আমার ওই যে টেন্ডার কাজের জন্য যে রাকিব হাসান ওখানের ম্যানেজার হিসাবে হোমস্টেতে থাকতো, ও আমার আত্মীয় ভাতিজাও, ওর শরণাপন্ন হই। ওকে দিলাম অপারেট করতে, সব ঠিক আছে। প্রথম দিন ওর ট্রায়াল দিল, সব ঠিক আছে। ওবায়দুর জানান, মেয়েটি সম্পর্কে তার ভাগ্নি। মেয়ের মা বাবা অর্থাৎ তার বোনের পরিবারটিকে 4.5 বছর আগে তিনি নিজেই ঢাকায় এনেছিলেন সচ্ছলতা আর উন্নত জীবন দিতে। কিন্তু তারা এমপি নজরুলের ফাঁদে আটকে যান। 13,000 টাকার বাসা থেকে হুট করে ওঠেন 45,000 টাকার ভাড়া বাসায়। আমি বিষয়টা মানতে পারতেছিলাম না। আমার বোনের জামাই, আমার মা আর আমার খালা, 4 জন মানুষের উপস্থিতিতে আমি ওখানে বলি যে এই ঘটনা ঘটতেছে। ওই মেয়েকে একটা মোবাইলও দেয়, মোবাইলটা উদ্ধার করে আমি ওই বলি আমার বোনের জামাইকে। তো বোনের জামাই এক বাক্যে বলতেছে এমপিকে হাতে রাখতে হবে, আমাদের অনেক কাজ। ওবায়দুর দাবি করেন, অসম সম্পর্কের বিষয়টি শেষ করতে পরিবারে তিনি অনেক চেষ্টা করেছেন, কিন্তু উল্টো তাকে নতুন গাড়ি ও এমপির ব্যক্তিগত সহকারী 2 করার প্রলোভন দেয়া হয়। তাদের যে প্রলোভন যে আমাকে একটা গাড়ি কিনে দিবে এক্স নোহা, এমপি যে কদিন ঢাকায় থাকবে ও কদিন আমাকে এমপিকে নিয়ে চলতে হবে, বাকি সময় গাড়ি আমার দায়িত্বে আমার কাছেই থাকবে। ভুল স্বীকার করে আমার কাছে যে একসাথে থাকতে থাকতে হয়ে গেছে। তবে সে তার পক্ষে একটা হাদিস বলে, একটা কোরআনের আয়াত বলে যে শিরিকের গুনাহ ব্যতীত আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে। আর একটা ফতোয়া বলে যে মুদ্দারা বিয়ে নামে কিছু একটা আছে। ওবায়দুর জানান, ঘটনা ফাঁস হয়ে যাওয়ায় মেয়েটির বাবার নেতৃত্বে তার উপর হামলা হয়। কোনো মতে প্রাণে বাঁচার পর এখন পালিয়ে বেড়াচ্ছেন। হত্যা চেষ্টা মামলা দায়ের করেছেন পল্লবী থানায়। অভিযোগ করেন, এখনও তাকে মোবাইল ফোনে হুমকি দেওয়া হচ্ছে। মামলা তুলে নিতে বিভিন্নভাবে আমার আত্মীয় স্বজন বাদে আমার বাবা মা ভাই বোনকে চাপ দিচ্ছে এবং আমাকে বিভিন্নভাবে সাংবাদিক পরিচয় ফোন করতেছে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারের 180 দিনের অগ্রাধিকার কর্মসূচির বাস্তবায়ন, অগ্রগতি ও কৌশল মূল্যায়ন সংক্রান্ত সভা হয়েছে। এছাড়াও জাতীয় সংসদ ভবনের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন সভা এবং সাংবাদিক ও সম্পাদক প্রতিনিধি দলের সাথেও বৈঠক হয়। এ সময় সাংবাদিকদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধ ছাড়া কোনো হয়রানিমূলক মামলা হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান এডিটর্স কাউন্সিলের নেতা। সকালে জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভা। জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে অংশ নেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। বৈঠকে সদস্যদের বিদ্যমান সাউন্ড সিস্টেমের পরিবর্তে আধুনিক প্রযুক্তি নির্ভর নতুন সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনের বিভিন্ন বিকল্প তুলে ধরা হয়। আলোচনা হয় কারিগরি সক্ষমতা ও বাস্তবায়ন পরিকল্পনা নিয়েও। পরে সচিবালয়ে সরকারের 180 দিনের অগ্রাধিকার কর্মসূচির বাস্তবায়ন, অগ্রগতি ও কৌশল মূল্যায়ন নিয়ে হয় আরেক সভা। প্রতিটি মন্ত্রণালয় তাদের কাজের অগ্রগতি প্রধানমন্ত্রীকে অবহিত করে। আলোচনা হয় পরবর্তী কৌশল মূল্যায়ন নিয়ে। দুপুরে সম্পাদকদের সংগঠন ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের প্রতিনিধিরা দেখা করেন প্রধানমন্ত্রীর সাথে। বৈঠক শেষে সংগঠনটির নেতারা জানান, দেশ পরিচালনায় প্রধানমন্ত্রী সংবাদ মাধ্যমের সহযোগিতা চেয়েছেন। এ সময় সম্পাদকদের পক্ষ থেকে প্রশ্ন করার স্বাধীনতা সহ কয়েকটি বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়। তবে সাংবাদিকদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধ ছাড়া কোনো হয়রানিমূলক মামলা হলে দ্রুত ব্যবস্থা নেওয়ারও অনুরোধ জানায় এডিটর্স কাউন্সিল। যদি কেউ কোনো ফৌজদারি অপরাধ করে কোনো সাংবাদিক, তাহলে তার বিরুদ্ধে সরকার অ্যাকশন নিতেই পারে, কারণ ফৌজদারি অপরাধ আর সাংবাদিকতা এক জিনিস না। আর একটি দাবি তোলা হয়েছে আমাদের তরফ থেকে যে প্রেস ট্রাস্টটাকে পুনরুজ্জীবনের জন্য। এই সরকারের মধ্যে গণমাধ্যম যথেষ্ট ভালো আছে, গণমাধ্যম, এবং যেই গণমাধ্যম ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছিল সেটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকেই সেই গণমাধ্যম আবার মুক্ত হওয়া শুরু করেছে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। টানা কয়েকদিন ধরে গ্যাস সংকটে চরম দুর্ভোগে ঢাকাসহ আশপাশের জেলার বাসিন্দারা। ব্যতিক্রম নয় নারায়ণগঞ্জের রূপগঞ্জ। সংকটের কারণে একদিকে উপজেলার ফিলিং স্টেশনে দিনভর থাকে যানবাহনের দীর্ঘ সারি, অন্যদিকে গ্যাসের অভাবে ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদনও। তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে দ্রুতই সমস্যার সমাধান হবে। গ্যাস সংকটে ফিলিং স্টেশনে যানবাহনের লম্বা সারি, দীর্ঘ সময় অপেক্ষা করেও মিলছে না প্রয়োজনীয় গ্যাস। সারা দেশের মতো তীব্র গ্যাস সংকটে নাকাল নারায়ণগঞ্জের রূপগঞ্জ। ভোগান্তিতে রয়েছে এই এলাকার বাসিন্দারা। চালকরা প্রয়োজনীয় গ্যাস পাচ্ছেন না, এতে সড়কে কমেছে যানবাহনের সংখ্যা। অন্যদিকে সীমিত যানবাহনে বাড়তি ভাড়া নেয় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। স্টাফ পালতে হয়, মালিকরা জমা দিতে হয়, তারপরে আপনার যে আমাকে একটা বেতন আছে, সারাদিন কষ্ট করে সাড়ে দিয়া বান্ধা মনে করেন যে গ্যাস নেওয়া লাগে। সিরিয়ালে 2 ঘন্টা 3 ঘন্টা গ্যাস নিতে নিতে আবার রাস্তা জ্যাম, গাড়ি চালাইতে পারি না। গ্যাসের জন্য গাড়ি চালাইতে পারতেছি না, আমাদের প্যাসেঞ্জার লইতে পারতেছি না, ইনকাম সোর্স আমাদের বন্ধ হয়ে গেছে। দেখা যাচ্ছে 200 টাকা হইলে 220 টাকা 230 টাকা দিতে হয়, 180 টাকা হইলে 200 টাকা রেখে দেয়, ওগুলো এক্সট্রা 20 টাকা 30 টাকা প্রতিটা সিনজিতে দিতে হয়। উপজেলার 16টি ফিলিং স্টেশনের মধ্যে মাত্র 5টিতে সিএনজি সরবরাহের ব্যবস্থা রয়েছে। বর্তমানে নিয়মিত গ্যাস মিলছে 2টি স্টেশনে, তবে সেখানেও পর্যাপ্ত গ্যাস নেই। সীমিত গ্যাস দিয়ে চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছে স্টেশনের কর্মচারীদের। গ্যাস থাকেই না, রাত্রেবেলাও থাকে না। আগে তো দেখা গেছে মাঝে মধ্যে রাত্রেবেলা আসতো, এখন রাত্রেবেলাও আসে না। লাইনে গ্যাস নাই, আমরা পাবলিকে কি গ্যাস দিব? মানে টোটালি গ্যাস নাই, রাতে একটু আসে, ওই টুকটাক দেই, কয়েকটা গাড়ি বিদায় করি। শুধু পরিবহন সেক্টরেই নয়, সংকটের ধাক্কা লেগেছে শিল্প কারখানাতেও। পোশাক, সিরামিক, প্লাস্টিক সহ শত শত কলকারখানা গ্যাস নির্ভর হওয়ায় কমেছে উৎপাদন। প্রায় কার্যক্রম বন্ধ অবস্থায় ছোট বড় শতাধিক ডাইং ও গার্মেন্টস কারখানা। নির্ধারিত সময়ে পণ্য বিদেশে রপ্তানি করতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কায় কারখানা মালিকরা। তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে, কক্সবাজারের মহেশখালীর একটি ভাসমান এলএনজি টার্মিনাল বন্ধ থাকায় গ্যাসের সংকট সৃষ্টি হয়েছে। দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি। কাজ চলতেছে আর কি, ফরেন এক্সপার্ট টিমরাও কাজ করতেছে, দেশীয় টিমও কাজ করতেছে। আরো 2-3 দিন হয়তো সময় লাগবে এরকমের, যতটুকু মেসেজ আর কি জানি। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। সিলেটে জুলাই মাসের বিদ্যুৎ বিল নিয়ে জনমনে দেখা দিয়েছে তীব্র অসন্তোষ। স্বাভাবিকের চেয়ে কয়েকগুণ বেশি বিল আসার অভিযোগ গ্রাহকদের। যদিও বিদ্যুৎ বিভাগ বলছে জুনে ইউনিট প্রতি দাম বাড়ায় বিদ্যুতের দাম কিছুটা বাড়লেও অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সুযোগ নেই। আরও জানাচ্ছেন নাবিল হোসেন। নারী উদ্যোক্তা জান্নাতুল ফেরদৌস
কয়েক বছর ধরেই চালাচ্ছেন রেস্টুরেন্ট ব্যবসা। রেস্টুরেন্টের স্বাভাবিক খরচের সাথে জুলাই মাসে নতুন করে যোগ হয়েছে বিদ্যুতের অস্বাভাবিক বিল। এতে বিপাকে পড়েছেন তিনি। ব্যালেন্সটা মানে ডাবল হয়ে গেছে, মানে আমার কাছে আর কি। মানে আমার যে ক্যাফেতে আমার আগে আমি প্রতিদিনই গ্যাস থেকে টাকা ঢুকানো হয়তো 500 করে মানে বিল ঢুকাইতাম, কিন্তু এখন আমার 500 করে হচ্ছে না, আমার প্রতিদিন 1000 টাকা করে লাগছে। শুধু এই নারী উদ্যোক্তাই নয়, নগরের বিভিন্ন শ্রেণী পেশার বাসিন্দাদের মুখে একই অভিযোগ। স্বাভাবিকের চেয়ে জুলাই মাসে বিদ্যুৎ বিল এসেছে কয়েক গুণ, যা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বা প্রান্তিক জনগণের কাছে মরার উপর খাড়ার ঘায়ের মতো। সব কিছু এখন মানুষের কষ্টসাধ্যের চাইতে এখন সীমাহীন একটা কষ্টসাধ্যের মধ্যে মানুষ তার জীবন অতিক্রম করছে। এর মধ্যে বিদ্যুৎ বিল, আবার ভৌতিক বিল, আবার অস্বাভাবিক বিল, এই যে একটা অবস্থা, এটা একটা মগের মুল্লুকের মতো। আর আগে 30 টাকা 32 টাকা পার ডে গেল, আর 2 দিন ধরে দেখতেছি যে আমার 52 টাকা 53 টাকা যাচ্ছে। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে আমার আসলে বেশি কাটছে লাস্ট 2 মাস ধরে। হ্যাঁ, বিদ্যুতের ব্যবহার একই ছিল, কিন্তু আমাদের ওই যে টাকাটা বেশি লেগেছে। খুব যে বেশি বিদ্যুৎ ব্যবহার করেছি কিংবা ইকুইপমেন্ট ব্যবহার করেছি এরকম কিছুই ছিল না। আমার স্বাভাবিক যে জীবনযাত্রা সেটি আমি করেছি, কিন্তু আমাকে বিল দিতে হয়েছে গত মাসের থেকে এ মাসে প্রায় ডাবলের কাছাকাছি। এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিদ্যুৎ বিভাগ জানায় অতিরিক্ত টাকা কাটার সুযোগ নেই, তবে কোনো গ্রাহকের মিটারে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে বিদ্যুৎ বিভাগ ব্যবস্থা গ্রহণ করবে। প্রিপেড মিটার এই কোনো অবস্থাতেই বাড়ার কোনো সুযোগ নেই। আমাদের যদি কারো কোনো বিল নিয়ে আপত্তি থাকে, আমাদের সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করলে তারা চেক করে আপনাকে ইনশিওর করবে। আমরা কারো অন্যায়ভাবে কোনো বিল করতে চাই না। অস্বাভাবিক বিদ্যুৎ বিল সুরাহার পাশাপাশি সরকারের প্রতিশ্রুতি মতো ডিমান্ড চার্জ, মিটার চার্জ প্রত্যাহারের দাবি গ্রাহকদের। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট। নবায়নযোগ্য বিদ্যুৎ নিয়ে সরকারের ভাবনা আর বাজারের বাস্তবতার বিস্তর ফারাক। সোলার প্যানেল, ব্যাটারি কিংবা ইনভার্টার আমদানি শুল্কমুক্ত করা হলেও বাজারের প্রভাব নেই। লোডশেডিং এভাবে চললে দাম আদৌ কমবে কিনা তা নিয়ে সন্দিহান ব্যবসায়ীরা। জানালেন, পরিস্থিতি বোঝা যাবে 2 মাস পর। অন্যদিকে দেশি বিদেশি গবেষকরা বলছেন, মানুষকে সোলার পণ্যে অভ্যস্ত করা না গেলে হিতে বিপরীত হবে। 2 বছর ধরে সোলার পণ্যের বাজার বেশ রমরমা। লোডশেডিং এর চাপ সামলাতে বিকল্প হিসেবে সোলার প্যানেল কিনছেন মূলত প্রান্তিক মানুষ। এর বাইরে সোলার ফ্যান, বাতি, ইনভার্টারের চাহিদা রাজধানীতেও কম নয়। সৌরবিদ্যুৎ সংরক্ষণে কদর বেড়েছে লিথিয়াম আয়ন ব্যাটারির। তাই রাজধানীর পুরান ঢাকার বিভিন্ন বাজারে এসব পণ্য এনে কুলাতে পারছেন না ব্যবসায়ীরা। তবে আলাদা হিসেবে নয়, পণ্য বেচাকেনা হচ্ছে বিভিন্ন ক্যাপাসিটির সোলার প্যাকেজের আওতায়। বাংলাদেশের সোলার পণ্যের বাজার যারা ছোট মনে করেন, এই পুরান ঢাকা, নবাবপুর, কাপ্তান বাজার এই জায়গাটিতে আসলে ধারণা পাল্টে যাবে এবং বাস্তবতা হিসেবে দেখা যাবে প্রায় সব দোকানেই এখানে সোলারের পণ্য মিলছে। সেটি সোলার হোম সিস্টেম বা রুফটপ যে সোলার, সেটির চাহিদা সবচেয়ে বেশি। এর বাইরে অন্যান্য ছোট ছোট যন্ত্রাংশের পরিধিও কিন্তু খুব একটা কম নয় এবং ব্যবসায়ীরা বলছেন গত 2-3 বছরে তাদের বেচা বিক্রির পরিমাণ প্রায় 30 থেকে 40% বেড়েছে। যদিও বাজেটে সরকারের কর ছাড়ের যে প্রভাব, সেটি এই বাজারে এখনো পড়েনি। শীতকালে কিন্তু বাজার চাহিদাটা একটু কম থাকে, স্টক ক্লিয়ারেন্সের একটা ব্যাপার থাকে। ওই সময় কিন্তু আমরা যথেষ্ট কমে মালগুলো বিক্রি করি। এখন গরমে যদি চাহিদাটা বেশি থাকে, আপনার প্রতিদিন ধরেন 5000 ওয়াট সোলারের প্রয়োজন, আপনার স্টকে আছে 2000 ওয়াট সোলার, তখন কিন্তু কমার কোনো সুযোগ নেই। সরকারের বাজেট দেওয়ার সাথে সাথে তো আপনার এটা বাজারে রূপান্তর হয় না, এটা কিন্তু সময় নেই। তো ওই সময় না, যখন ওই মালগুলো আসবে, ধরেন 2 থেকে 3 মাস পরে আসবে, তখন হয়তো রেটটা কমে আসতে পারে, কিন্তু এখন তো কমবে না। সরকারকে ধন্যবাদ যে ট্যাক্স কমাইছে, কিন্তু এর সাথে সাথে তদারকি যদি সরকারের লোকেরা না করে, তাহলে দোকানদারদের তো থেকে সাধারণ মানুষ খুব একটা উপকৃত হবে না। নবায়নযোগ্য জ্বালানি নিয়ে বরাবরই ধীরে চলো নীতিতে এগিয়েছে বাংলাদেশ। মোট বিদ্যুতের মাত্র 5.5% আসছে এই উৎস থেকে। স্ট্রেডার তথ্য বলছে, দেশে নবায়নযোগ্য জ্বালানি সিংহভাগবানই সৌরবিদ্যুৎ, সক্ষমতা প্রায় 1500 মেগাওয়াট। এর বাইরে জলবিদ্যুৎ থেকে 230, বায়ুবিদ্যুতে 62 এবং বায়োগ্যাস ও বায়োম্যাস থেকে 1 মেগাওয়াটের কিছু বেশি বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ। তবে বেসরকারি পরিসংখ্যান বলছে আগের অভিজ্ঞতা ভালো না। দেশের প্রায় 2 কোটি মানুষ সোলার সুবিধা নিলেও মেইনটেনেন্সের অভাবে অকার্যকর প্রায় 47% হোম সিস্টেম। অনেকে ফিরে গেছেন গতানুগতিক কাঠামোতে। সম্প্রতি গবেষণা সংস্থা সিপিটির আমন্ত্রণে বাংলাদেশ ঘুরে গেছেন পাকিস্তানের নবায়নযোগ্য জ্বালানি বিশেষজ্ঞ মোহাম্মদ বাসিদ গাউরি। তার মতে, ব্যয় কমাতে পারলে বাংলাদেশে সোলার দ্রুত গ্রহণযোগ্যতা পাবে।
Electricity that we are getting from the grid is highly subsidized. The same electricity, if I put the same subsidy into the solar, it becomes way more affordable. Then comes the reliability question, and that's where the storage will play a key role. The cost of lithium-ion batteries have decreased in past decade by up to 80%. Now that's a big decrease in the cost of technology over just a few years span of time. রেগুলার মেইনটেনেন্সের বিষয়টা খুবই সংবেদনশীল এবং জরুরি, যেটা আসলে হাউসহোল্ডের পক্ষে বা শিল্প কারখানায় তার নিজের পক্ষে সম্ভব না যদি না তিনি এটার জন্য আলাদা কোনো লোক নিয়োগ করেন। সুতরাং আগামী দিন আমাদের প্রয়োজন হবে সাপ্লাই চেইনের জন্য এগুলো ফিক্স করার, রিপেয়ার মেইনটেইন করার এবং রেগুলার এগুলো তদারকি করার, ব্যাটারি চেঞ্জ করার, এই কাজগুলো করার জন্য একটা ডেডিকেটেড একটা ওয়ার্কফোর্স যাতে সারা দেশে গড়ে ওঠে। 2030 সাল নাগাদ 10 থেকে 12,000 মেগাওয়াট বিদ্যুৎ নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদন করতে চায় বাংলাদেশ, যেখানে মূল ভরসা হবে রুফটপ সোলার। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। এক যুগের অপেক্ষা শেষে চট্টগ্রামের আনোয়ারায় শুরু হলো চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন নির্মাণের কাজ। সকালে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। 800 একর আয়তনের বিশেষায়িত এই অর্থনৈতিক অঞ্চলে 50 কোটি মার্কিন ডলার বিনিয়োগ এবং লাখো কর্মসংস্থান হবে বলে আশা কর্তৃপক্ষের। 2014 সালে সমঝোতা চুক্তির পর চাইনিজ ইকোনমিক ইন্ডাস্ট্রিয়াল জোনের 800 একর জমি অনেকটা পরিত্যক্ত পড়েছিল। অবশেষে দীর্ঘ এক যুগ পর ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে শুরু হলো নির্মাণ কাজ। চট্টগ্রাম বন্দর, কর্ণফুলী নদী ও টানেলের কাছাকাছি এই শিল্পাঞ্চলে অবকাঠামো উন্নয়নে ব্যয় ধরা হয়েছে 4189 কোটি টাকা। এর মধ্যে 1722 কোটি টাকা সরকারি অর্থায়ন এবং 2467 কোটি টাকা আসবে চীনের প্রেফারেন্সিয়াল বায়ার্স ক্রেডিট থেকে। এর মধ্যে টেক্সটাইল, পোশাক, আইটি, হাইটেক পণ্য সহ বিভিন্ন খাতে 30টি চীনা প্রতিষ্ঠান অন্তত 50 কোটি ডলার বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। 2031 সালের মধ্যে উৎপাদন শুরুর আশা কর্তৃপক্ষের। এই ইকোনমিক জোন দুদেশের শক্তিশালী বন্ধুত্বের স্মারক হয়ে থাকবে। আগামী 18 মাসের মধ্যে এই ইকোনমিক জোনে প্রথম কারখানা স্থাপন ও উৎপাদন শুরু হবে। এখানকার পণ্য বিশ্ববাজারে যেমন যাবে, তেমনি বাংলাদেশের অভ্যন্তরেও কাঁচামাল যোগাবে। প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বিভিন্ন ক্ষেত্রে চীনা সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন। বর্তমানে তার সফল উত্তরসূরি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানও দুই দেশের অর্থনৈতিক সহযোগিতাকে আরও কার্যকর ও বিস্তৃত করার উদ্যোগ এগিয়ে নিচ্ছেন। চট্টগ্রামে চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে আমরা বাংলাদেশের একটি আধুনিক, স্মার্ট ও প্রাণবন্ত অর্থনৈতিক অঞ্চলের মানদণ্ড স্থাপন করেছি, যার সূচনা হচ্ছে চট্টগ্রাম থেকে। ইকোনমিক জোন ইন বাংলাদেশ স্টার্টিং ফ্রম চট্টগ্রাম। জোনটা দাঁড়িয়ে গেলে এই এলাকার চেহারা চেঞ্জ হয়ে যেতে একদম সময় লাগবে না। তো আপনারা সবাই সাহায্য করবেন। আমরা সরকার থেকে যতটুকু সম্ভব, যেভাবে সম্ভব ওনাদেরকে সাহায্য করব। এক যুগের অপেক্ষা, প্রশাসনিক ও অর্থায়ন সংক্রান্ত জটিলতা পেরিয়ে আনোয়ারায় আনুষ্ঠানিকভাবে চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও চীনের রাষ্ট্রদূত। উপস্থিত ছিলেন বিডা চেয়ারম্যান, ব্যবসায়ী নেতা ও দেশি বিদেশি বিনিয়োগকারীরা। 2034 সালে সরকার $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়তে বিপুল বিনিয়োগ ও কর্মসংস্থান তৈরির গুরুত্ব তুলে ধরেন অর্থমন্ত্রী। আমরা যে $1 ট্রিলিয়ন ইকোনমির কথা বলছি 2034-এ, সেখানে যেতে হলে আমাদেরকে বিনিয়োগ ছাড়া এবং মোস্টলি প্রাইভেট বিনিয়োগ, প্রাইভেট সেক্টর বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ, দেশি বিনিয়োগ, যার মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাবে। চীনকে বাংলাদেশের কৌশলগত অংশীদার উল্লেখ করে এই শিল্পাঞ্চলে নিরাপত্তা ও নীতিগত সহায়তার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা নিরাপত্তা নিশ্চিত করব, সিকিউরিটি নিশ্চিত করব ফর অল ইনভেস্টার্স, এবং প্রত্যেকটা ফেজে, এটা ডেভেলপমেন্টের প্রত্যেকটা ফেজে আমরা সেটা এনশিওর করব। সেটা আমি আমার বক্তব্য থেকে বলেছি। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ছাড়া বিনিয়োগ হয় না, এবং বিনিয়োগের নিরাপত্তা ছাড়া আমরা অগ্রগতি করতে পারবো না। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েক বছরের মধ্যেই এই শিল্পাঞ্চলে শুরু হবে উৎপাদন কার্যক্রম। তখন শুধু কারখানার চিমনি থেকেই ধোঁয়া উঠবে না, বদলে যাবে পুরো আনোয়ারা কর্ণফুলী অঞ্চলের অর্থনৈতিক চিত্র। কমবে বেকারত্ব, বাড়বে স্থানীয় ব্যবসা বাণিজ্য। আনোয়ারার চায়না ইকোনমিক জোন থেকে শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।
খাগড়াছড়িতে সব আশ্রয়ণ প্রকল্পের বেহাল দশা। আছে শুধু জরাজীর্ণ ঘর, নেই সুপেয় পানি, বিদ্যুৎ, চলাচলের সড়ক সহ কোনো মৌলিক সুবিধা। অস্বাস্থ্যকর পরিবেশে দুর্বিষহ দিন কাটছে বসবাসকারীদের। বর্ষায় টানা বৃষ্টিতে বেড়েছে ভোগান্তিও। ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য খাগড়াছড়ি জেলা সদরের কুমিল্লাটিলা ও দীঘিনাল উপজেলার মেরুং ইউনিয়নে নির্মিত হয়েছিল দুটি আশ্রয়ণ প্রকল্প। কিন্তু সুপেয় পানির সংকট, বিদ্যুতের ভোগান্তি, ভাঙাচোরা সড়ক এবং জরাজীর্ণ বাড়ি নিয়ে বাসিন্দাদের ভোগান্তি চরমে। বর্ষায় দুর্ভোগ বাড়ে আরও। চলাফেরা অনেক কষ্ট, রাস্তা নাই, এরপরে কারেন্টও ছিল না। এখন যাও আমরা নিজেরা কিছু মানে 1 লাইন 2 লাইন আনছি। একটা গাড়ি আসতে পারে না, একটু রুগী হইলে তো একটু যাওয়ার মতো রাস্তা নেই, অটোটা আসলেই কাটতেছে। ঘরগুলা মানে এরকম ফেটে যাচ্ছে, চামড়া উঠে যাচ্ছে, আবার এরকম ফেটে ফেটে যাচ্ছে। 25টা ফ্যামিলির একটা মোটর এখানে 3টা যাওয়ার কথা ছিল, তো একটা চালু আর 2টাই নষ্ট। পানি মানুষ তো খাওয়া দূরের কথা, গরুও খেতে পারে না, এমন একটা অবস্থা। সাম্প্রতিক টানা বৃষ্টিতে কুমিল্লাটিলা প্রকল্পের সড়ক বেহাল, গর্তে জমা পানি, চারপাশে জঙ্গল, সাথে পরিবেশে বাড়ছে মশা মাছির উপদ্রব। রাস্তা দিয়ে জঙ্গল মানে গাছ জঙ্গল হয়ে যায় আর কি, ড্রেন নাই, পানি জমে থাকে, উপর থেকে পানি আসে আর এই যে মাঠে অনেক কাদা হয়ে যায়। সাপ, জোক, কেঁচা এগুলা মাঠের মধ্যে বিভিন্ন ঘরের ভিতরে দেখা যায়। বৃষ্টি হলে প্রচুর মশা মাছি হয়, পানি ঘরের সামনে পানি উঠে। বৃষ্টি হলেই মানে হাঁটা চলা করা যায় না, খুব একটা কষ্টের মধ্যে আছি আমরা। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এবং পৌরসভা প্রতি বছর গ্রামীণ অবকাঠামো নির্মাণ, স্বাস্থ্য, শিক্ষাসহ নানা খাতে প্রকল্প নিলেও আশ্রয়ণ প্রকল্প বসবাসের উপযোগী করতে নেই কোনো উদ্যোগ। সংকট সমাধানের আশ্বাস দেন জেলা প্রশাসক। খাগড়াছড়ি পার্বত্য জেলায় বেশ কয়েকটি আশ্রয়ণ প্রকল্প আছে। তাদের সমস্যা সমাধানের লক্ষ্যে জেলা পরিষদ সহ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বিভিন্ন স্কিম নেওয়ার জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। মৌলিক সুবিধা নিশ্চিত না হওয়ায় মানবেতর জীবনযাপন করতে হচ্ছে বলে দাবি আশ্রয়ণ প্রকল্পে বসবাসরতদের। জুবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ। বৈরী আবহাওয়া, অতিবৃষ্টি আর সরবরাহ স্বল্পতা সহ নানা অজুহাতে অস্বস্তি কাটছে না মাছের বাজারে। বাড়তি দাম হাঁকছেন বিক্রেতারা, বিপাকে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত ক্রেতারা। আমরা চাঁদপুরের মাছের বাজারে খবর জানবো সহকর্মী ইব্রাহিম রনির কাছ থেকে। রনি, এই যে বাজারে মাছের দাম বেশি, এটি নিয়ে ক্রেতারা কি বলছেন? ছোয়া চাঁদপুরের বাজারে কিন্তু এইটি ইলিশের বাড়ি বলা হয়, কিন্তু এই বাজারে কিন্তু গত কয়েকদিন ধরে ইলিশের সরবরাহ কম, যে কারণে দাম আকাশ ছোঁয়া। ক্রেতারা হতাশা প্রকাশ করেছেন, ব্যবসায়ীরাও কিন্তু হতাশা প্রকাশ করেছেন, কারণ মাছের দাম বেশি, যে কারণে বাজারে ক্রেতা কিন্তু অত্যন্ত কম। এছাড়া আমি এখন চাঁদপুর শহরের ওয়ার্ল্ডস বাজারে আছি, সেখানে কিন্তু এই ইলিশ মাছের পাশাপাশি কিন্তু এই চাষের মাছটাই বেশি আসে। এই বাজারে কিন্তু গত 1 সপ্তাহের ব্যবধানে এই চাষের মাছ প্রতি কেজিতে 40 থেকে 50 টাকা পর্যন্ত বেড়েছে। এই আজকের বাজারে কিন্তু এই পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকা, তেলাপিয়া বিক্রি হচ্ছে 200 টাকা, 210 টাকা। এছাড়া কাপ জাতীয় মাছ অন্যান্য যেগুলো মোটামুটি 200 থেকে 250 টাকার মধ্যেই বিক্রি হচ্ছে, কিন্তু ব্যবসায়ীরা যেমনটি জানিয়েছেন যে গত 1 সপ্তাহের ব্যবধানে কিন্তু 30 থেকে 50 টাকা পর্যন্ত বেড়েছে। তো আমি কথা বলেছিলাম ক্রেতাদের সাথে, ক্রেতারাও কিন্তু হতাশা প্রকাশ করেছেন। তারা বলছেন যে অন্যান্য সময় এই সময় কিন্তু মাছের দামটা আরো কম থাকে, এই দাম বাড়াতে কিন্তু আসলে তাদের মধ্যে হতাশা আছে। তো তারা যেমনটি বলছেন যে ব্যবসায়ীরা জানিয়েছেন যে এই যেহেতু এখন বর্ষা মৌসুম চলছে, অনেকে পুকুরে জাল ফেলতে পারছেন না, সে কারণে কিন্তু মাছের দামটা একটু বেশি, হয়তো মাছের আমদানি আরো বাড়লে মাছের দাম কমে আসবে। অনেক ধন্যবাদ রনি আপনাকে। ইরানের সাথে বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে, চুক্তি করতে চাইছে তেহরান, এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পাল্টা দাবি, মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান প্রদান হলেও সরাসরি কোনো আলোচনা চলছে না দুপক্ষের মধ্যে। যুক্তরাষ্ট্র যুদ্ধ থেকে বেরিয়ে যাওয়ার পথ খুঁজছে, এমন মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। বলেন, যুদ্ধের সমাপ্তি কিভাবে হবে তা নির্ধারণ করবে তেহরান, ওয়াশিংটন নয়। ইরানে টানা 3 দিন অভিযান বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র, মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা বন্ধ রেখেছে তেহরানও। তবে কূটনৈতিক তৎপরতা ভেস্তে গেলে ওয়াশিংটন আবার সামরিক পদক্ষেপের জন্য প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। জাতীয় স্বার্থে যতদিন প্রয়োজন প্রতিরোধ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে তেহরান।
ভারতের রাজনীতিতে এক সফল আন্দোলনের নাম এখন ককরোচ জনতা পার্টি বা সিজেপি। আরশোলাকে প্রতীক বানিয়ে শুরু হওয়া এই ব্যঙ্গাত্মক আন্দোলন খুব অল্প সময়েই রূপ নিয়েছে সরকার বিরোধী তরুণদের শক্তিশালী প্ল্যাটফর্মে। তাদের 5 সপ্তাহের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন দেশটির শিক্ষামন্ত্রী, যা মোদী সরকারের জন্য বিরল ঘটনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় হওয়া এই আন্দোলনকে অনেক বিশ্লেষক ভারতের রাজনীতিতে নতুন এক মোড় হিসেবে দেখছেন। আরশোলা নিতান্তই নিরীহ এক পোকার দাপটেই যেন নড়ে গেছে নরেন্দ্র মোদীর প্রশাসন। শুরুটা হয়েছিল ভারতের কর্মহীন তরুণদের আরশোলার সাথে তুলনা করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এক মন্তব্যকে ঘিরে। একদিকে বাড়তে থাকা বেকারত্ব, অন্যদিকে শিক্ষাক্ষেত্রের চরম অস্থিতিশীলতা, প্রশ্নপত্র ফাঁস, পড়াশোনার ব্যাপক চাপে পিষ্ট তরুণদের মানসিক বিপর্যয়। প্রশাসনের দায় এড়ানো সব মিলিয়ে ভারতে ধীরে ধীরে ছড়িয়ে পড়তে থাকা ক্ষোভের আগুনে ঘি ঢালে ককরোচ জনতা পার্টি। এই আন্দোলন বিদ্রোহের একটি বড় নজির তৈরি করে ফেলল। একসময় মোদী প্রশাসনই বলতো যে তাদের সরকারের আমলে কোনো মন্ত্রী পদত্যাগ করে না, কিন্তু দেখা গেল তারও পদত্যাগ করতে বাধ্য হয়েছে। বোস্টন ইউনিভার্সিটির শিক্ষার্থী অভিজিৎ দীপকের নেতৃত্বে 5 সপ্তাহের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন ভারতের শিক্ষামন্ত্রী। সিজেপির 30 বছরের কম বয়সী সদস্যদের সংখ্যা বর্তমানে ছাড়িয়ে গেছে লাখের ঘর। ভারতের অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থার গভীরে লুকিয়ে থাকা দুর্নীতি ও কাঠামোগত সমস্যাগুলো সরাসরি চ্যালেঞ্জ করে বসেছে এই ব্যঙ্গাত্মক রাজনৈতিক দলটি। র‍্যাপ গান, ব্যঙ্গাত্মক প্ল্যাকার্ড, গ্রাফিটি এবং ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সে সফল হওয়া এই বিদ্রোহ কোণঠাসা করে ফেলেছে সোশ্যাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ক্ষমতায় আসা নরেন্দ্র মোদীর একক আধিপত্য, যাকে ভারতের রাজনীতিতে নতুন মোড় হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। অবশ্য বিরল এই সুযোগের ফায়দা নেওয়ার চেষ্টা করছে বেশ কিছু বিরোধী দলও। নির্বাচনে মোদী মূলত সোশ্যাল মিডিয়ার জোরেই জিতেছিলেন। ডিজিটাল মাধ্যমগুলো ব্যবহারের ক্ষেত্রে তিনি প্রথম সারির পথপ্রদর্শক। আন্দোলনকারীদের স্লোগান, নাচ গান, চমৎকার রসবোধ দেখে প্রতিপক্ষ বিভ্রান্ত হয়ে গেছে। পুরো ব্যাপারটি ভারতের রাজনীতিতে একটি ঐতিহাসিক মোড়। মোদী সরকারের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করা হয়েছে। মোদী পরবর্তী যুগ প্রায় বাস্তব রূপের সূচনা হয়ে গেছে। যদিও এখনো রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ না করার ইঙ্গিত দিয়েছে ককরোচ জনতা পার্টি, তবুও আগামী নির্বাচনী লড়াইয়ে তরুণদের এই অসন্তোষের ঝড়ে বড় এক ধাক্কা লাগতে পারে মোদী সরকারের। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।